স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একই থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 14টি, প্রতিটি বৈশিষ্ট্য মান 1 করে 1 × 14 = 14। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1813, 1815, 1817 খ্রিস্টাব্দে, 1815 খ্রিস্টাব্দে। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন 1891, 1892, 1893 খ্রিস্টাব্দে, 1893 খ্রিস্টাব্দে। হুল শব্দের অর্থ জমিদার, বিদ্রোহ, বহিরাগত বিদ্রোহ। ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1883, 1884, 1885 খ্রিস্টাব্দে, 1885 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করা হয় 1905 খ্রিস্টাব্দে 16 জুলাই, 19 জুলাই, 30 ডিসেম্বর, 19 জুলাই। পিটের ভারত শাসন আইন বলবৎ হয় 1784, 1785, 1786 খ্রিস্টাব্দে, 1785 খ্রিস্টাব্দে। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1781, 1812 খ্রিস্টাব্দে, 1800 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল 1763, 1764, 1766 খ্রিস্টাব্দে, 1764 খ্রিস্টাব্দে। বিপ্লবী সূর্য সেনের ফাঁসি হয়েছিল 1934 খ্রিস্টাব্দে 11 জুলাই, 15 আগস্ট, 12 জানুয়ারি। কারেঙ্গিয়া মারেঙ্গে ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী। কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, A.K. ফজলুল হক, মহাত্মা গান্ধী, A.K. ফজলুল হক। বাংলা বা প্রথম বাংলায় প্রকাশিত মাসিক পত্রিকা হল সমর্থ দর্পণ, বেঙ্গল গ্যাজেট, দিগদর্শন। স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 14 আগস্ট, 15 আগস্ট, 16 আগস্ট, 14 আগস্ট। সার্বভৌমকতা আছে বিহারে, সিকিমে, মার্কিন যুক্তরাষ্ট্রে। সার্বভৌমকতা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন V.V. গিরি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন, চৌরিচৌরার ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে। নৌবিদ্রোহ হয়েছিল 1946, 1947, 1948 খ্রিস্টাব্দে, 1946 খ্রিস্টাব্দে। 2000 শূন্যস্থান পূরণ করা যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। সিভিল সার্ভিস চালু করেন লর্ড কর্নওয়ালিস। বঙ্গভঙ্গ রদ হয় কিছু 1911 খ্রিস্টাব্দে। 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে সভাপতি করেন মোহাম্মদ আলী জিন্নাহ। মুহাম্মদ আলী জিন্নাহ 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনের সভাপতিত্ব করেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই দেশাত্মবোধক কবিতাটি রচনা করেন মোহাম্মদ ইকবাল। সুরাত অধিবেশন খ্রিস্টাব্দে 1907। সাম্প্রদায়িক বাট্রনীতি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড। তিনি হচ্ছে কস্তমের সঙ্গে খস্তমা মেলাও, প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। কলকাতা মাদ্রাজ হবে ওয়ারেন হেস্টিং, বেথুন স্কুল হবে বিটেন সাহেব, আর্য সমাজ হবে দয়ারাম সরস্বতী, আর বেঙ্গল গ্যাজেট হবে জেমস অগাস্টাস হিকি। ভালো করে দেখে নাও। পরে রয়েছে অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বাংলা প্রেসিডেন্সির পূর্বের নাম কী ছিল? ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সি। নীল বিদ্রোহের নেতা কে ছিল? দিগম্বর বিশ্বাস। এ নেশন ইজ মেকিং গ্রন্থটি কার লেখা? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কবে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হতে হবে? 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি। মুসলিম লীগ কবে গড়ে উঠতে হবে? 1906 খ্রিস্টাব্দে। কে কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়। ভারতীয় সংবিধানের রূপকারকে? ডক্টর B.R. আম্বেদকর। কে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করে? স্যার সৈয়দ আহমেদ খান। কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হতে? 1946 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি তলোয়ার জাহাজে। 5 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। প্রথম, ফোর্ট উইলিয়াম কলেজ কে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন? 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। লর্ড ওয়েলেসলি ভারতে ঔপনিবেশিক সরকারের নানান পদে নিযুক্ত নবাগত ব্রিটিশ সিভিলিয়ানদের প্রশাসনিক কাজকর্ম ও ভারতের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন, যদিও বোর্ড অফ কন্ট্রোলের অনুমোদন না মেলায় কাজটি বন্ধ হয়ে যায়।
সূর্যাস্ত আইন কি? লর্ড কর্নওয়ালিস দ্বারা বাংলায় প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের নির্দিষ্ট দিনের সূর্যাস্তের পূর্বে নির্ধারিত রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো। এটিকে সূর্যাস্ত আইন বলা হতো। অবশিল্পায়ন বলতে কী বোঝো? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তাদের বাণিজ্য নীতির ফলে ভারতের চিরাচরিত হস্তশিল্পী দেশীয় বস্ত্রশিল্পের অবক্ষয়ের ঘটনাকে অবশিল্পায়ন বলা হয়। দাদন কি? ব্রিটিশ কোম্পানি নিজ এজেন্টদের সাহায্যে কৃষকদের নীল চাষে রাজি করাতো এবং কৃষকরা রাজি না হলে জোর করে তাদের অগ্রিম টাকা বা দাদন দিয়ে চাষিদের বলপূর্বক নীল চাষ করাতো। নবঙ্গ কারা? ঔপনিবেশিক আমলে হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ভিয়ান ডিরোজিওর অনুগামী ছাত্রগোষ্ঠীর স্বাধীন চিন্তাভাবনা দ্বারা প্রভাবিত ছিল। এই ছাত্রগোষ্ঠী নবঙ্গ গোষ্ঠী নামে পরিচিত ছিল। আর্য সমাজ কে কেন প্রতিষ্ঠা করেন? 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী বোম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। বেদকে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে চূড়ান্ত বলে মনে করতেন দয়ানন্দ। বৈদিক যুগের গৌরব ও পবিত্রতার উপর ভিত্তি করে হিন্দু ধর্মের অভ্যন্তরীণ সংস্কার সাধনের জন্য দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। ইলবার্ট বিল বিতর্ক কি? শ্বেতাঙ্গদের তীব্র প্রতিবাদের ফলে ঔপনিবেশিক সরকার ইলবার্ট বিল প্রত্যাহার করে। ফলস্বরূপ ভারত সভার নেতৃত্বে ভারতীয়রা আন্দোলন শুরু করে। ভারত সভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় আসামিদের বিচার করার অধিকার পায়। এই ঘটনা ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। লাল বাল পাল নামে কারা পরিচিত? প্রধানত বাংলা, মহারাষ্ট্র ও পাঞ্জাব অঞ্চলকে কেন্দ্র করে চরমপন্থার বিকাশ হয়। এই তিনটি অঞ্চলের প্রধান তিন নেতা ছিলেন যথাক্রমে বিপিনচন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক এবং লালা লাজপত রায়। এই তিনজন একসঙ্গে লাল বাল পাল নামে পরিচিত। রাওলাট আইন কি? 1919 খ্রিস্টাব্দের মার্চ মাসে এস.এ.টি. রাওলাটের নেতৃত্বে একটি কমিটি আইনসভার দুটি বিল পেশ করে। এই আইনে কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে যে কোনো ভারতীয়কে গ্রেপ্তার করে বিনা বিচারে কারাবন্দী করে রাখা যেত। প্রার্থীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেয়া হতো। এই আইনকে কালো আইনও বলা হতো। ভারতবাসী এই কুখ্যাত রাওলাট আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছিলেন। খিলাফত আন্দোলন। তুরস্কের সুলতান ছিলেন মুসলিম জগতের ধর্মগুরু বা খলিফা। 1918 খ্রিস্টাব্দে তুরস্কদের সুলতানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এই অবস্থায় 1919 খ্রিস্টাব্দে তুরস্কের সুলতানের প্রতি সমর্থন ও সহানুভূতি জানিয়ে ভারতে মূলত মুসলিমরা যে আন্দোলনের সূচনা করে তাকেই বলা হয় খিলাফত আন্দোলন। ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কী? ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতাগুলি হলো: 1. ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক। B. ন্যূনতম 35 বছর বয়স হতে হবে। C. কোনো লাভজনক বা সরকারি পদে বহাল থাকা যাবে না। সংবিধান কাকে বলে? সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন। আইন কথার অর্থ হলো নিয়ম বা বিধান। দেশ বা রাষ্ট্র শাসনের জন্য যে নিয়মাবলী বা আইনবলী থাকে তার সংকলনকে বলা হয় সংবিধান। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 5টি প্রতিবষ্টের মান 3 করে। 3 গুণ 5 সমান সমান 15। টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ। 1855 থেকে 56 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহ ছিল ঔপনিবেশিক শাসক, জমিদার, ইজারদার ও মহাজনদের শোষণের বিরুদ্ধে আদিবাসী সাঁওতালদের সশস্ত্র প্রতিবাদ। জমিদার মহাজনদের অত্যাচার, রেলপথ তৈরির কাজে সাঁওতালদের জোর করে কাজে লাগানোর চেষ্টা এবং সাঁওতালদের নিজস্ব সংস্কৃতির বিপন্ন হওয়া প্রক্রিয়া এই বিদ্রোহের পটভূমি তৈরি করেছিল। এই বিদ্রোহের প্রধান নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সিধু কানু, চাঁদ ও ভৈরব। সূচনার পর ভাগলপুর থেকে রাজমহল এলাকায় বিদ্রোহ দ্রুত ছড়িয়ে পড়েছিল। বিদ্রোহের নেতা সিধু ও কানু সহ হাজার হাজার সাঁওতালকে নির্মমভাবে হত্যা করে বিদ্রোহ দমন করে ব্রিটিশ প্রশাসন। কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষ সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব অস্বীকার করতে পারেনি এবং এই বিদ্রোহের পর ব্রিটিশ প্রশাসন উপজাতিদের স্বার্থ ও সুরক্ষার ব্যাপারে কিছুটা সচেতন হয়েছিলেন। সাঁওতালদের মধ্যে গড়ে তোলা হয়েছিল সাঁওতাল পরগনা। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল? মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? 1857 এই বিদ্রোহে ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহীরা অসম যুদ্ধ চালিয়েছিল। বিদ্রোহীদের সম্পদ ও লোকবলের অভাব ছিল। তাছাড়া তাদের
অস্ত্রশস্ত্র নিজেদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নতি ছিল। তার ওপরে বিদ্রোহীদের মধ্যে প্রায় সকলেই দিল্লিতে জড়ো হওয়ার ফলে বেশি দূর বিদ্রোহ ছড়াতে পারেনি। তাই শেষ পর্যন্ত 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের ব্যবহার। গুজব রটেছিল যে নতুন রাইফেলের টোটাগুলিকে গরু ও শূকরের চর্বি মেশানো রয়েছে। এই রাইফেলের টোটাগুলি ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। তাই সিপাহীরা মনে করেছিল ব্রিটিশ সরকার তাদের ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। তাই তারা বিদ্রোহী হয়েছিল। চরমপন্থী কারা? কীভাবে চরমপন্থার উদ্ভব ঘটে? 1905 খ্রিস্টাব্দ থেকে ভারতের জাতীয় কংগ্রেসের রাজনৈতিক কর্মপদ্ধতিতে পরিবর্তন ঘটে। এই সময় আবির্ভাব ঘটে একদল নেতাদের, যারা রাজনৈতিক সক্রিয়তা ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার পক্ষপাতী ছিলেন। ভারতের রাজনৈতিক ইতিহাসে এরা চরমপন্থী নামে পরিচিত। লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, অরবিন্দু ঘোষ প্রমুখ ছিলেন এই পর্যায়ের চরমপন্থী নেতা। 1885 খ্রিস্টাব্দ থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত কংগ্রেসের নরমপন্থী নেতৃত্বের রাজনৈতিক অসফলতা ও তাদের নিবেদন নীতি চরমপন্থার উদ্ভব ঘটায়। রয়েছে হিউম ডারফিউন ষড়যন্ত্র তত্ত্ব কী? তার সঙ্গে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হিউম ডারফিউন ষড়যন্ত্র তত্ত্বের প্রবক্তা ছিলেন হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েডারবার্নের মতে হিউম ও বড়লাট লর্ড ডারফিনের যৌথ উদ্যোগে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। এই তত্ত্বটি কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউম ডারফিউন ষড়যন্ত্র তত্ত্ব নামে পরিচিত। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম। খিলাফত আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা বিশ্লেষণ করো। মহাত্মা গান্ধী ভারতে মুসলমানদের দ্বারা সংগঠিত খিলাফত আন্দোলনকে জাতীয় স্বার্থে ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করেন। তিনি বলেন যে হিন্দু মুসলমান ঐক্যের এমন সুযোগ 100 বছরেও আর আসবে না। সুতরাং তিনি মনে করেন অসহযোগ আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলনকে যুক্ত করতে পারলে একদিকে যেমন জাতীয় আন্দোলন জোরদার হবে, অন্যদিকে ব্রিটিশ সরকারের বিভেদ নীতি ব্যর্থ হবে। এই সব কারণে মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করেন। তিনি 1919 খ্রিস্টাব্দে 14 নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত সর্বভারতীয় খিলাফত অধিবেশনে সভাপতিত্ব করেন। মুসলমানদের দাবি সমর্থন করে গান্ধীজি অসহযোগ আন্দোলনের পরিকল্পনা করেছিলেন। প্রকৃতপক্ষে খিলাফত আন্দোলনের মধ্যে দিয়ে মহাত্মা গান্ধী জাতীয় সংহতি প্রদর্শন এবং হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ আন্দোলনের লক্ষ্য পূরণে অনেকটাই সফল হয়েছিলেন। অলিন্দ যুদ্ধ কি? 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বেঙ্গল ভলান্টিয়ার্সের 3 বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন। এই আক্রমণে তাদের হাতে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিম্পসন সহ আরও 2 জন নিহত হন। এরপর পুলিশ বাহিনীর সাথে তাদের যে সংঘাত বাধে তা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। এটি রাইটার্স বিল্ডিং অভিযান নামেও খ্যাত। প্রশ্ন, র্যাডক্লিফ লাইন কি? 1946 খ্রিস্টাব্দে ভারত বিভাগের সিদ্ধান্ত কার্যকর হয়। এই পরিকল্পনা অনুযায়ী ভারত ও পাঞ্জাবকে ভাগ করার জন্য 2টি পৃথক সীমান্ত কমিশন গঠন করা হয়। 2টি কমিশনে লীগ ও কংগ্রেসের থেকে 2 জন করে সদস্য ছিল। 1947 খ্রিস্টাব্দে 27 জন বিশিষ্ট ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল র্যাডক্লিফ 2টি কমিশনের সভাপতি হিসাবে নিযুক্ত হন। র্যাডক্লিফ অতি দ্রুততার সাথে ভারতের যে বিভাজন মানচিত্র তৈরি করেন তা র্যাডক্লিফ আইন নামে পরিচিত। 1930 খ্রিস্টাব্দ ভারতে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? 1930 খ্রিস্টাব্দ ভারতের হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বছর। কারণ 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের করাচি অধিবেশনে সভাপতিত্ব ভাষণে উর্দু কবি মোহাম্মদ ইকবাল উত্তর পশ্চিম ভারতীয় মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেন। এই সময়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঞ্জাবের ছাত্র চৌধুরী রহমত আলী তৎকালীন ভারতের মুসলিম অধ্যুষিত 5টি প্রদেশ নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠনের কথা বলেন। 1930 খ্রিস্টাব্দে লন্ডনে অনুষ্ঠিত প্রথম গোলটেবিল বৈঠকে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আইনসভার আসন সংরক্ষণের প্রস্তাব আলোচিত হয়। 1930 খ্রিস্টাব্দের এই সব ঘটনা হিন্দু মুসলমান সম্পর্কে গভীর প্রভাব ফেলেছিল। প্রশ্ন, ভারতের সংবিধানে নাগরিকদের কী কী মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে তৈরি ভারতীয় সংবিধানে নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের পক্ষে অপরিহার্য কিছু অধিকারকে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে।
ও তা সংরক্ষণের ব্যবস্থা করেছে এবং এগুলিকে সম্মিলিতভাবে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার বলা হয়েছে। ভারতীয় সংবিধানের 13 থেকে 33 নম্বর ধারায় বর্ণিত এই মৌলিক অধিকারগুলি হলো: 1. সাম্যের অধিকার, 2. স্বাধীনতার অধিকার, 3. শোষণের বিরুদ্ধে অধিকার, 4. ধর্মীয় স্বাধীনতার অধিকার, 5. শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার, 6. সাংবিধানিক প্রতিবেদনের অধিকার। সংবিধানের এই বিধিবদ্ধ সংবিধানের এই বিধিবদ্ধ অধিকারগুলি রক্ষিত না হলে নাগরিকরা আদালতে সাহায্য নিতে পারেন। প্রশ্ন: মহাত্মা গান্ধী দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য কী কী উদ্যোগ নিয়েছিলেন? মহাত্মা গান্ধী ভারতে অস্পৃশ্য দলিত শ্রেণীর অধিকার প্রতিষ্ঠার জন্য নানান উদ্যোগ গ্রহণ করেছিলেন, যথা: 1920 খ্রিস্টাব্দে গান্ধীজি অসহযোগ আন্দোলনের প্রস্তাবে অস্পৃশ্যতা দূরীকরণে স্বরাজ্য অর্জনের জরুরি শর্ত বলে উল্লেখ করেছিলেন। বি. ভারতের স্বাধীনতা আন্দোলনকালে গান্ধীজি হিন্দু মন্দিরে হরিজন বা দলিতদের প্রবেশের অধিকার প্রতিষ্ঠা নিয়ে আন্দোলন করেন। সি. 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি দ্বারা দলিতদের তফসিলি জাতি হিসাবে আলাদা নির্বাচনের অধিকার দেওয়া হলে গান্ধীজি এর প্রতিবাদে অমরণ অনশন শুরু করেন। অবশেষে দলিত নেতা বি.আর. আম্বেদকর ও গান্ধীর মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি দ্বারা তফসিলি জাতির জন্য 151টি আসন সংরক্ষণের ব্যবস্থা গৃহীত হয়। এছাড়া গান্ধীজি হরিজন সেবক সংঘ স্থাপনের মাধ্যমে দলিতদের স্বার্থ রক্ষায় নিয়োজিত হন। সাইদাকে রয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 করে, 5 গুণ 3 = 15। সিপাহী বিদ্রোহের কারণ বর্ণনা করো। নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। বাংলার সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। প্রশ্ন: অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য কী ছিল? এই আন্দোলন কেন প্রত্যাহার করা হয়েছিল? প্রশ্ন: বাংলার বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির অবদান লেখো। বলছে ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি ও আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা লেখো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যে বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমাদের এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও।